পাকিস্তানকে নিয়ে বিশ্বের অনেকেই এখন হুজুকে মেতেছে। পাকিস্তান সরকার নাকি বিশ্ব শান্তির দূত। আমেরিকার ট্রাম্প সরকারই এই প্রচার সব থেকে বেশি করছে। আর পাকিস্তানে শুধু আমেরিকার বিরুদ্ধাচরণ করায় প্রাক্তন নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের কি অবস্থা করেছে সে দেশের সরকার, তা নিয়ে এই প্রচার যন্ত্র একেবারে নীরব। পাকিস্তানেও এসব কথা বলা নিষেধ। আর নিজের দেশেরই বেলুচিস্তানে এক ভয়ঙ্কর অত্যাচার এবং মানবাধিকার লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। এতটাই নৃশংস সেই অত্যাচার যা জানলে আপনারা শিউরে উঠবেন। এ যাবৎ বিশ্ব সন্ত্রাসবাদের আতুরঘর হিসেবে জেনে এসেছে পাকিস্তানকে। গণতন্ত্র সেখানে বারবারই পরাস্ত হয়েছে সেনা শাসনে। বাংলাদেশ মুক্তিযুদ্ধে তাদের সেনাদের নৃশংস অত্যাচারের কথা গোটা বিশ্ব জানে। পাক ভূখণ্ডেই মাসুদ আজাহারদের ঠেক, দাউদ ইব্রাহিমকেও নিরাপদ আশ্রয় দেয় তারা। বেলুচিস্তানের মানুষের উপর কিরকম অত্যাচার চালাচ্ছে পাক সরকার? নিজেদের বেঁচে থাকার মৌলিক অধিকারের জন্যে, তাদের খনিজ সম্পদের ন্যায্য ভাগের জন্যে বেলুচিস্তানের মানুষ প্রতিবাদ জানাচ্ছেন দীর্ঘদিন ধরে। এবং সবচেয়ে বড় কথা, শান্তিপূর্ণ আন্দোলন করেও এক হাড় হিম করা আতঙ্কের মধ্যে পড়তে হচ্ছে তাদের। তাদের ভাই, বোন, বাবা কিংবা মা বা নিকটাত্মীয় কেউ হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে। নিজেদের নিখোঁজ ভাই, বাবা কিংবা সন্তানদের ফিরে পাওয়ার জন্যে তাদের শুরু করতে হচ্ছে অন্য এক লড়াই। এমনই একটা লড়াই চালাচ্ছিলেন ডক্টর মাহরাং বেলুচ। তার লড়াইটা বুঝতে গেলে পাক সরকারের অত্যাচারের ধরনটা বোঝা দরকার। বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সবচেয়ে বড় এবং নৃশংস অস্ত্রের নাম হলো এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, সোজা কথায় গুম করা। কোনো পরোয়ানা ছাড়া মধ্যরাতে বা প্রকাশ্য দিবালোকে ছাত্র, বুদ্ধিজীবী, সাংবাদিক বা মানবাধিকার কর্মীদের তুলে নিয়ে যাওয়া এখন প্রায় রোজকার ঘটনা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ এটাকে পাকিস্তান সরকারের কিল অ্যান্ড ডাম্প পলিসি বলেছে। দীর্ঘদিন ধরে চলা এই অন্যায়ের বিরুদ্ধে বেলুচিস্তানে যে প্রতিরোধের সৃষ্টি হয়েছে তার একেবারে সামনের সারিতে রয়েছেন সে দেশের নারীরা। আর এই নারী জাগরণ এবং মানবাধিকার আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডক্টর মাহরাং বেলুচ এবং তার নেতৃত্বাধীন সংগঠন বিওয়াইসি। বেলুচ মানবাধিকার কর্মী মাহরাং বালুচ এবং বিওয়াইসির আরেকজন নেতা সিবঘাতুল্লাহ শাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি সন্ত্রাস বিরোধী আদালত। আর তার প্রতিবাদ শুরু হয়েছে বিশ্বজুড়ে। এই এপিসোডে পাকিস্তানের এই অজানা কথা তথ্যসহ আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। পাকিস্তানের একটি প্রদেশের নাম বেলুচিস্তান। এটাই পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। ভৌগোলিক আয়তনে এটা দেশের প্রায় অর্ধেক হলেও এখানে জনসংখ্যা তুলনামূলকভাবে কম। কিন্তু বেলুচিস্তান আসলে তেল, গ্যাস, তামা, সোনা এবং অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ একটি অঞ্চল। বহু বেলুচ জাতীয়তাবাদীর অভিযোগ, এই সম্পদের প্রকৃত সুফল স্থানীয় মানুষরা পান না। আর এই ক্ষোভ থেকেই স্বাধীনতা অথবা স্বায়ত্তশাসনের দাবি উঠেছে সেই 1948 সাল থেকে। পাকিস্তান সরকার অবশ্য এই আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহ হিসেবে দেখে এবং সামরিক অভিযান চালায়। ফলে বেলুচিস্তানের ইতিহাসে রয়েছে একাধিক বিদ্রোহের কথা, অন্যদিকে পাক সরকারের দমন পীড়নেরও কথা। এবার আপনাদের জানাবো কে এই ডক্টর মাহরাং বেলুচ এবং কি তার পরিচয়। তবে এই বিষয়টি জানতে হলে বেলুচিস্তানের ইতিহাস খুব সংক্ষেপে জানা দরকার। বেলুচিস্তানের সংকট 1947 সালের দেশভাগের সময় থেকেই শুরু। পাক ভূখণ্ডে বেলুচিস্তানের অন্তর্ভুক্তি হয় 1948 সালে। এখনকার বেলুচিস্তানের একটি বড় এবং প্রধান অংশ একসময় কালাতের খানাত নামে একটি স্বাধীন রাজ্য ছিল। বিষয়টি একটু স্পষ্ট করে নেওয়া যাক। কালাতের খানাত কি? ব্রিটিশ আমলে এবং 1947 সালে ভারত পাকিস্তানের ভাগের সময় কালাতের খানাত কোনো পাকিস্তানের প্রদেশ ছিল না। এটা ছিল বেলুচ উপজাতিদের একটি স্বাধীন রাজ্য বা প্রিন্সলি স্টেট।
এর অধীনে আরো 3টি ছোট রাজ্য ছিল, তাদের নাম লাজবোলা, খারান এবং মাকরান। 1947 সালের দেশভাগের সময় কালাতের খানাত স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু 1948 সালের মার্চ মাসে পাকিস্তানি সেনাবাহিনী সামরিক শক্তি প্রয়োগ করে কালাতের খানাতকে অন্তর্ভুক্তির চুক্তি সই করতে বাধ্য করে। পরেই কালাতের খানাত এবং চারপাশের বাকি বেলুচ অঞ্চলকে একত্রিত করে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ গঠন করা হয়। এই জোর করে অন্তর্ভুক্তির ঘটনাটাই পরে বেলুচ সংকটের মূল ভিত্তি হয়ে ওঠে। এর পরপরই প্রথম বেলুচ বিদ্রোহের সূত্রপাত হয়। 1952 সালে বেলুচিস্তানের ডেরাবু এলাকায় বিশাল প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। পাকিস্তানের মূল অর্থনৈতিক চালিকা শক্তি হয়ে ওঠে এই গ্যাস ভান্ডার। অথচ খোদ বেলুচিস্তানের সাধারণ মানুষ এই গ্যাসের উপকারিতা এবং বিদ্যুৎ থেকে বঞ্চিত থাকে। এই অর্থনৈতিক বৈষম্য এই এলাকার বাসিন্দাদের অসন্তোষকে আরো বাড়িয়ে তোলে। এরপর হয় জুলফিকার আলী ভুট্টোর সামরিক অভিযান। বাংলাদেশ স্বাধীন হওয়ার 2 বছর পরেই বেলুচিস্তানে ঝাঁপিয়ে পড়ে পাক সেনা এবং কায়দাটা প্রায় বাংলাদেশের মতনই। বেলুচিস্তানের প্রাদেশিক সরকারকে বরখাস্ত করেন তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। শুরু হয় প্রতিবাদীদের উপর নৃশংস আক্রমণ। বেলুচ প্রতিবাদীরা আশ্রয় নেন পাহাড়ে। তাদের সঙ্গে আলোচনার বদলে পাকিস্তান সেনাবাহিনী বিমান হামলা চালাতে থাকে। হাজার হাজার সাধারণ মানুষ প্রাণ হারান। প্রায় 80,000 সেনা মোতায়েন করে এই বিদ্রোহ তখনকার মতো চাপা দেওয়া হয়। কিন্তু বিদ্রোহের আগুন জ্বলতে থাকে মানুষের মনের গভীরে। 2006 সালে একটি বিশেষ সময় বেলুচদের প্রবীণ রাজনৈতিক নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাব আকবর খান বগতিকে সামরিক অভিযানে পাহাড়ের গুহায় গ্রেনেড হামলা করে হত্যা করা হয়। পাকিস্তানের তৎকালীন শাসক জেনারেল পারভেজ মোশাররফের নির্দেশেই এই ঘটনাটি ঘটে। এই ঘটনা বেলুচ আন্দোলনকে পুরোপুরি স্বাধীনতার দিকে ঠেলে দেয়। আর এবার এদের একাংশ শান্তিপূর্ণ পথ থেকে সরে আসে সশস্ত্র মুক্তি সংগ্রামের দিকে। উত্থান হয় বিএলএ বা বেলুচিস্তান লিবারেশন আর্মির। আর ঠিক ওই বছর থেকেই গুম এবং হত্যা নীতি প্রাতিষ্ঠানিক রূপ নেয়। এটা নিয়ে একটু পরেই বলবো। 2015-তে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের কেন্দ্রবিন্দু হিসেবে গাদর বন্দরকে গড়ে তোলা শুরু হয় এবং এই হাজার হাজার কোটি ডলারের প্রকল্পে বেলুচদের কোনো অংশীদারিত্বই রাখা হয়নি। উল্টে গাদরের স্থানীয় মৎস্যজীবীদের উচ্ছেদ করা হয় নির্মমভাবে। বহিরাগতদের সেখানে বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয় ঢালাওভাবে। এই বহিরাগত আসার ফলে বেলুচদের নিজেদের ভূমিতেই পরবাসী হয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়। এরপরে আসবো 2023-24 সালে। ওই সময় ডক্টর মাহরাং বেলুচের নেতৃত্বে বিশাল জন আন্দোলন শোরগোল ফেলে দেয় গোটা বিশ্বে। তুর্বতে বালিচ মোলাবক্স নামে এক বেলুচ যুবককে পাকিস্তান সরকারের সন্ত্রাস বিরোধী সংস্থা খুন করে। হেফাজতে থাকা অবস্থায় ফেক এনকাউন্টারে তাকে হত্যা করা হয়। আর এরপরেই শুরু হয় ঐতিহাসিক সেই লং মার্চ। হাজার হাজার নারী ইসলামাবাদের দিকে লং মার্চ করেন, যা বিশ্ব মিডিয়ায় বিশাল কভারেজ পায়। মুখোশ খুলে যায় পাকিস্তান সরকারের। কিন্তু তাতে কি সংযত হলো সরকার? কমলো কি অত্যাচার? একেবারেই না। পাকিস্তান সরকারের গুম করো এবং হত্যা করো নীতি যে কি ভয়ানক হতে পারে, এবার আন্তর্জাতিক মিডিয়ায় তার ছবি ফুটে উঠতে শুরু করল। মিডিয়া জানালো হাজার হাজার বেলুচ যুবককে রাতারাতি তুলে নিয়ে যাওয়ার পর বছরের পর বছর তাদের খোঁজ পাওয়া যায় না। কখনো কখনো কয়েক বছর পর মরুভূমি বা পাহাড়ি উপত্যকায় পাওয়া যায় তাদের বুলেট বিদ্ধ ক্ষতবিক্ষত লাশ। পাকিস্তানের ভয়েস ফর বেলুচ মিসিং পারসনস নামের একটি সংগঠনের মতে গত 2 দশকে বেলুচিস্তান থেকে প্রায় 45,000-এর বেশি মানুষ গুম হয়েছেন। সংখ্যাটি ভুল শোনেননি, 45,000। গাজার ইসরায়েলি খুনের প্রায় কাছাকাছি চলে আসে এই সংখ্যাটা। এরকম গুম হয়ে যাওয়া এক ব্যক্তির নাম গফফর লাঙ্গভ। তিনি ছিলেন একজন সরকারি কর্মী এবং তার থেকেও বড় অপরাধ, তিনি ছিলেন বামপন্থী। এবং তার আর একটা পরিচয়, তিনি ডক্টর মাহরাং বেলুচের বাবা। অর্থাৎ মাহরাং বেলুচের এই লড়াই শুধু তাত্ত্বিক রাজনীতি নয়, এটা তার ব্যক্তিগত জীবনের চরম ট্র্যাজেডি থেকে উঠে আসা একটা গভীর বেদনা। 2009 সালে তার বাবাকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে যায়। 2009 সালে করাচির একটি হাসপাতালের বাইরে তার ক্ষতবিক্ষত বিকৃত লাশ পাওয়া যায়।
বাবার সেই রক্ত ভেজা লাশই পাল্টে দেয় শান্ত নিরীহ মাহরাংকে। একজন সাধারণ মেডিকেল শিক্ষার্থী থেকে বেলুচ অধিকার আন্দোলনের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে এখন গোটা বিশ্বে পরিচিত হয়ে উঠেছেন মাহরাং বেলুচ। আর তার হাত ধরেই উঠে আসে বিওয়াইসি, নেহাতি অসামরিক একটি শান্তিপূর্ণ নাগরিক অধিকার আন্দোলনের মঞ্চ। গুম হয়ে যাওয়া পরিবারগুলোকে একত্রিত করা, বিচার বিভাগীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে লং মার্চ করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। 2023-24 সালে মাহরাং বেলুচের নেতৃত্বে বেলুচিস্তানের তুর্বত থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত শত শত কিলোমিটারের ঐতিহাসিক লং মার্চ পাকিস্তানের রাষ্ট্রযন্ত্রকে কাঁপিয়ে দিয়েছিল। আর ঠিক এখন বিশ্বে শান্তিদূতের তকমা নিয়ে ফেলেছে পাকিস্তান। আসলে ট্রাম্পের মতো মানবতা বিরোধী যুদ্ধবাজেরা তাদের এই সুযোগ করে দিয়েছে নিজেদের স্বার্থে। আর এই সুযোগ নিয়েই পাকিস্তানের শরীফ সরকার শুরু করেছে বেলুচিস্তানে আরো বড় মাত্রার অত্যাচার। ট্রাম্প যখন পাশে আছে তখন নিজের ঘরে অত্যাচারের লাইসেন্স তো পেয়েই গেছে শরীফ এবং আসিফ মনিররা। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় খবরটি এসেছে গত 22শে জুন। বেলুচের মানবাধিকার কর্মী ডক্টর মেহরাং বেলুচ এবং বিওয়াইসির আরেক নেতা সিবগাতুল্লাহ শাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত। পাকিস্তান সরকারের অভিযোগ, 2024 সালে গাদরে একটি বিক্ষোভের সময় এক আধা সামরিক জওয়ানের মৃত্যুর ঘটনায় তারা উস্কানি দিয়েছিলেন। কিন্তু সত্যিই কি তাই? তাদের সমর্থকদের দাবি এ দুজনেই শান্তিপূর্ণ মানবাধিকার আন্দোলনের নেতা এবং তাদের বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 1 বছর 2 বছর নয়, দীর্ঘদিন ধরেই তারা শান্তিপূর্ণ আন্দোলনের মুখ। কোনো সন্ত্রাসের নামগন্ধও নেই তাদের সংগঠিত আন্দোলনে। কিন্তু ট্রাম্পের সাহচর্যে পাকিস্তান তো এখন বিশ্ব শান্তির দূত, সুতরাং তারা কি কোনো অন্যায় করতে পারে? ট্রাম্পের ছত্রছায়া পেলেও এই রায়ের পর মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে পাকিস্তানে। সেখানেও বহু মানুষ মানতে পারছেন না মাহরাং বালুচ এবং সিবগাতুল্লাহ শাহের যাবজ্জীবন কারাদণ্ডের এই রায়। সেখানেও শুরু হয়েছে প্রতিবাদ। তারা কি পারবেন এই দুজনকে মুক্ত করতে? এ ব্যাপারে আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।